যদি কোনোদিন আমি আপনাদের প্রতিনিধির দায়িত্ব পালন করতে পারি, আমি এই গিরাইশাল্লায়, এই ভাটি অঞ্চলে, সুনামগঞ্জের এই অংশে 200-300 আসন আছে সারা বাংলাদেশে, তার মধ্যে এটা 225তম আসন, সুনামগঞ্জ 2। যদি আপনাদের সাপোর্টে, আপনাদের সমর্থনে আমি এখানে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, আমি সারা বাংলাদেশের 300 আসনের মধ্যে এই সুনামগঞ্জকে সারা বাংলাদেশে একটি মডেল সংসদীয় আসনে রূপান্তর করেছি। এই মডেল সংসদীয় আসনে রূপান্তর করতে গেলে যে পরিশ্রম, যে কষ্ট, যে সাধনা, যে ব্যক্তিত্ব, যে ধরনের মানুষকে সাথে নিয়ে রাস্তা চলতে হয়, আমি দেখেছি। এই 5 লক্ষ লোক নিয়ে আমরা যারা চলাফেরা করছি, 5 লক্ষ লোক নিয়ে যারা আমরা নাড়াচাড়া করছি, দেশ দেশের বাইরে যারা আছেন, সকলকে যদি একসাথে করা যায়, ইউনাইটেড করা যায়, সরকারি সহযোগিতা ছাড়াও বিদেশি লোকের সহযোগিতার ভিত্তিতে, বাংলাদেশের যে সমস্ত লোক, দিরাইয়ের যে সমস্ত লোক লন্ডনে, আমেরিকায়, সৌদি আরবে, কাতারে, কুয়েতে, অস্ট্রেলিয়ায়, কানাডায় বসবাস করে, যদি কোনো বিশ্বাসযোগ্য নেতা তাদেরকে ডাক দেন, আমার বিশ্বাস সরকারের ফান্ড ছাড়াও কোটি কোটি টাকার উন্নয়ন ব্যক্তিগতভাবে করা সম্ভব হবে। এই জন্য দরকার হবে বিশ্বাসযোগ্য নেতা। যাকে ইচ্ছা তাকে মানুষ টাকা দিবে না, যাকে ইচ্ছা তাকে মানুষ টাকা দিয়ে বিশ্বাস করে না। টাকা দিয়ে বিশ্বাস করতে গেলে আপনি কর্মক্ষম হইতে হবে। টাকা দিয়ে বিশ্বাস করতে গেলে আপনি কাজ করে দেখাইতে হবে যে এই কাজ আমি এইভাবে করছি, অর্ধেক করে আটকে গেছি, আপনারা টাকা দেন। এরপরে দেখবেন টাকা দেওয়ার লোকের কোনো সংকট হবে না। আমি লন্ডনে গিয়ে দেখেছি, আমেরিকাতে গিয়ে দেখেছি, ফ্রান্সে গিয়ে দেখেছি, ইটালিতে গিয়ে দেখেছি, সৌদি আরবেতে গিয়ে দেখেছি, কাতারে, কুয়েতে গিয়ে দেখেছি। আমার এই মোবাইলে রোজেই শত শত লোক মেসেজ পাঠায়, আমরা দিরাইশাল্লাহর উন্নয়নে সাহায্য করতে চাই। প্রশ্ন করি, কিভাবে সাহায্য করবেন? বলে আপনি বলেন কিভাবে সাহায্য করতে চাই। বলে আমরা টাকা দিতে চাই। বলে আমি আপনার টাকা কেন নিব? একজনে বলছে আমি 100 কোটি টাকা দিতে চাই। তা আপনি 100 কোটি টাকা কি করে আমি নিয়ে কি করব? বলছে আপনি যা পারেন তা করেন। না, আমি আপনার টাকা এভাবে নিতে চাই না। আমাকে আপনি বিশ্বাস করছেন কেন? বলছে আপনাকে আমরা বিশ্বাস করে টাকা দিতে চাই, দিরাইশাল্লাহর ভাগ্যের পরিবর্তন হতে চাই। আমার বিশ্বাস, সত্যিকার অর্থে আপনারা যদি এক হতে পারেন, হিন্দু মুসলমান সকলে মিলে এক জায়গায় দাঁড়াতে পারেন, আর বিশ্বাসযোগ্য নেতৃত্বের ডাক হয়, সারা দুনিয়াতে যে ধরনের মানুষ আমাদের আছে যারা দিরাইশাল্লাহর উন্নয়ন করতে চায়, তাদেরকে একতাবদ্ধ করতে পারলে সরকার কয় টাকা দিল না দিল তার চাইতেও বেশি হলো দেশি বিদেশি ফান্ড আমরা একসাথে করতে পারলে হাওর অঞ্চলের মধ্যে বড় ধরনের উন্নয়নের সূচনা করা সম্ভব। 40 বছর আগে, 39 বছর আগে তো স্কুলে আমরা যেতাম, স্কুলে কেউ ব্যাগ ব্যবহার করতো না। এখন দেখি ছাত্ররা ব্যাগ নেয়। আমাদের সময় কেউ ব্যাগ ছিল না, ছেলে আর পেন্সিল আর একটা খাতা হাতে নিয়ে আমরা স্কুলে যেতাম। সামারসর থেকে রওনা দিয়ে সুনামগঞ্জে যেতে 8 ঘন্টা 10 ঘন্টা সময় লাগতো। সামারসরে নৌকায় উঠতাম, জয়কলস পর্যন্ত নৌকায় যেতে হতো। জয়কলসের নৌকায় গিয়ে নামতাম, এখান থেকে দাঁড়াইতাম, একটা মুড়ির টিন বাস সিলেট থেকে আসতো, এটা যাবে সুনামগঞ্জে। এখানে আমরা উঠতাম, আসার মারা ফেরি ছিল, এই ফেরিতে ওঠার জন্য আরো কিছুক্ষণ দাঁড়াই থাকতাম। এরপরে জয়কলস থেকে সুনামগঞ্জ পর্যন্ত যেতেই ফেরি টেরি শ্রদ্ধা 1.5 ঘন্টা সময় লাগতো। এরপরে গিয়ে নামতাম, নামার পরে জুবিলি স্কুলের হোস্টেলে থাকতাম। আমি ক্লাস 6-এ পড়ি, 1991 সালে জুবিলি স্কুলের হোস্টেলে থাকতাম। হোস্টেলে যেতাম, আবার যখন ছুটি হইতো স্কুলে গাট্টি বুসকা নিয়ে আবার সামারসরে রওনা দিলে সকালে রওনা দিলে সুনামগঞ্জ থেকে সন্ধ্যায় গিয়ে বাড়িতে বসেতাম। 6 ঘন্টা থেকে 7 ঘন্টা সময় লাগতো ট্রলারে, নৌকায়, আর কোনো রাস্তা ছিল না। এবং সুনামগঞ্জ থেকে সিলেট পর্যন্ত যাইতে 2-3টা ফেরি দেখেছেন। এই 2-3টা ফেরি পার হয়ে যেতে হতো। আমরা সুনামগঞ্জে পড়েছি, ঢাকায় পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, দেশের বাইরে আমেরিকায় পড়েছি। আমাদের জন্ম হয়েছে কুপিবাতির মধ্যে, আমাদের জন্ম হয়েছে হারিকেনের মধ্যে, আমাদের জন্ম হয়েছে এই ঘুরে ঘুরে গরু দিয়ে মারা দেওয়ার জায়গার ভিতরে। আমাদের এখন না মেশিন বের হয়েছে, তখন তো মেশিন বলতে কিছু ছিল না।
পিছন দিয়ে সারা রাত জেগে একটা পাম লাইট জ্বালিয়ে মানুষ ধান মারাই করত। সারা রাত ধরে চেষ্টা করে সকালবেলা 20 বস্তা 30 বস্তা ধান মারাই। গরু ঘুরতে 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 ঘুরতে, গরু ঘুরে মানুষও ঘুরে, গরু ঘুরে মানুষই ঘুরে, এগুলো ছিল এক সময় হাল চাষের ব্যবস্থা। এখন না মেশিন বের হয়েছে। আমার মনে হয় ছোটবেলা আমি 2-3টা ট্রাক্টরের বেশি ট্রাক্টর দেখি নাই। 2-3টা ট্রাক্টর দেখতাম, একটা বড় হাওরে, একটা হলো ছায়ার হাওরে, একটা হলো অমুক হাওরে। মানুষ ভাড়া করে নিয়ে এনে ট্রাক্টর দিয়ে জমি চাষ করত। সেই ট্রাক্টর এখন গ্রামে গ্রামে হয়েছে, কিছু কিছু বাড়িতে ট্রাক্টর হয়েছে, কিছু কিছু বাড়িতে ধান কাটার মেশিন হয়েছে। এইগুলো শেষ করে দেখে আমরা অন্ধকারে পড়েছি। আমার এখনো মনে পড়ে, আমার আব্বা আমার মা শেষ সাথে 4টার সময় আমাদেরকে জাগাই দিত, জাগাই দিয়ে বলতো মাস্টারের কাছে পড়তে যাইতে হবে। 4টার সময় উঠে হারিকেন নিয়ে বাড়ির সামনের ঘরে আমরা হারিকেন দিয়ে হেঁটে হেঁটে পড়তে যেতাম। সকাল হওয়ার আগেই পড়া শেষ। সকাল হইলে পরে আমাদের শিক্ষক চলে যেতেন আরেক জায়গায়, এখান থেকে স্কুলে যেতাম, স্কুল থেকে আবার আসতাম, মাঝখানে বিরতি, আবার 5টা পর্যন্ত স্কুল। সুধীর চন্দ্র দাস নামে আমার এক শিক্ষক ছিল, উনি আমারে রাত 7টা পর্যন্ত বসায় রাখতো। তা আমি বিরক্ত হইতাম, এত রাত পর্যন্ত কেউ বসে থাকে নাকি, বলে না পর। উনি আংটির ভিতরে, হাতের ভিতরে একটা আংটি ছিল, রূপার আংটি, আমারে বসাই দেয়া খালি আংটির ভিতরে হাত ঢোকায়, আবার আংটি খুলে আবার হাত ঢোকায়, আবার আংটি খুলে আবার হাত ঢোকায়, আর গুনগুন করে গান গায়। উনি যাত্রা করতেন, যাত্রা। আর পা 2টা টেবিলের উপর তুলে দিয়া যাত্রার ডায়লগ দেয়। একটু পরে পরে আমার জিজ্ঞেস করে পড়ছস? তা আমি বললাম স্যার পড়ছি। কয় কি পড়ছস? তুই কিছু কইছি, কিছু কইতে পারি না। এই তুই তো পড়স নাই। এই কোথায় শুরু করছি? সকাল 9টায়, 7টা পর্যন্ত স্কুলে বসায় রাখতো আমারে, শুধুমাত্র এই কারণে যে এইবার বৃত্তি পরীক্ষায় আরেকটা প্রাইমারি স্কুলের সাথে প্রতিযোগিতা করে যদি বৃত্তি না পায় তাহলে ওনার মাস্টারের ইজ্জত থাকে না। 7টা পর্যন্ত বসে বসে পড়তাম। উনি মারা গেছেন লৌলাসরে, কেউ চিনে থাকবেন, লৌলাসরে বাড়ি ছিল, ওনার নাম সুধীর চন্দ্র দাস। ওনার একটা ছেলে আছে এখন। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা বড় হয়েছি হারিকেনের মধ্যে। আমার এখনো খুব কানের মধ্যে বাজে, চোখের সামনে বাজে। উঠানে বসে পড়তাম, হারিকেনের আলোতে যত পুকি ঝুঁকি আশেপাশে ছিল সব হারিকেনের আলোর মধ্যে এসে পড়তো। ডাইনে একটা, বামে একটা, একটা কানে গুতা দেয়, একটা হাতে গুতা দেয়, একটা শরীরে পড়ে, আর বিরক্তি লাগে। তারপরেও আমরা পড়েছি এই অন্ধকার জায়গায়। পরে আপনাদের জ্ঞাতার্থে বলছি, এই গ্রামের মধ্যে লেখাপড়া করে, হারিকেনের মধ্যে লেখাপড়া করে আমরা সুনামগঞ্জে পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। কোন জায়গায় আমরা হাওরে জন্ম নিলেও আমাদের সঙ্গে মেধায় কম্পিটিশন করে পৃথিবীর কোন লোক টিকতে পারে নাই। কিন্তু আমরা জন্ম নিয়েছিলাম তো এই হাওরে, আমরা গিয়েছি এই কাদায়। আমার এখনো মনে পড়ে যে জায়গায় আমরা উকালতি করি, যে জায়গায় আমরা আমাদের কাজ করেছি, যে জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় জন্ম নিয়েছি হাওরে, বড় হয়েছি অন্ধকারে, দেখেছি হারিকেন, দেখেছি ল্যান্ঠন, দেখেছি কবিবাত্তি। কিন্তু শহরে গিয়া যখন শিক্ষিত জনের সঙ্গে প্রতিযোগিতা করেছি, আমাদের এই হাওরের দাস, ওই শিক্ষিত জনেরা আমাদেরকে শিক্ষায় দীক্ষায় 1 বিন্দু পরিমাণ পিছিয়ে ফেলতে পারে নাই। কারণ আমরা সংগ্রাম করে বড় হয়েছি। আমরা জেনেছি কি করে সারা রাত জেগে পড়তে হয়। আমরা বুঝেছি কি করে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা পরিশ্রম করতে হয়। আমরা বুঝেছি কি করে একদিনের 24 ঘন্টার ভিতরে 22 ঘন্টা লেখাপড়া করতে হয়। আমার এখনো মনে পড়ে আমার ওকালতি জিন্দেগির প্রথম দিনে, আমি এই গল্প আপনাদেরকে রাজনৈতিক গল্প শোনাইতে আসি নাই, আমি এই গল্পটা শোনাই চলে যাব। ওকালতি জিন্দেগির প্রথম জীবনে আমার মাসিক আয় ছিল 5,000 টাকা। আইনজীবী হলাম, 5,000 টাকা 1 মাসে পাওয়া যায়। আমি বিয়ে করেছি তখন, নিজে খাইবো, জামা কাপড় কিনবো নাকি স্ত্রীর কাপড় কিনবো, একটা গামছার মতো দশা হয়েছে। মাথা ঢাকলে পিঠ উদাম হয়, পিঠ ডাকলে পেট উদাম হয়, পেট ডাকলে পা উদাম হয়। 5,000 টাকা মাত্র। তখন মনে মনে খুব জিদ লাগলো, যারা এত কোটি কোটি টাকা ওকালতি করে আয় করে, এরা কি করে করে, আমরা 5,000 টাকা কেন?
এই 5,000 টাকা কোন দিন 5 কোটি টাকাতে রূপান্তরিত হবে মনে মনে ভাবতাম। তখন দেখলাম সকলেই একটা কাজ করে, যারা বড় হয়েছে এরা পরিশ্রম করে। এরা শুরুতে টাকার চিন্তা করে না, টাকার ধান্দা করে না। শুরুতে চিন্তা করে কিভাবে ওকালতি শেখা যাবে, উস্তাদের সাথে থাকা যাবে, উস্তাদের মাধ্যমে ওকালতি শিখতে পারলে একদিন টাকা রাখে, টাকা গইনে কুল পাওয়া যায় না। ওকালতি জিন্দেগিটা এরকম। তো শুরু করলাম পড়া। আমি যার কাছ থেকে ওকালতি শিখেছি, যে 2 জন ব্যক্তির কাছে ওকালতি শিখেছি, আমি বসে থাকতাম। একটা চেম্বারে 14 জন লোক কাজ করতো, সবাই চলে যেত, আমি বসে থাকতাম। উনি আমার মাঝে মাঝে জিজ্ঞাসা করতে, তুমি যাও না কেন বাড়িতে? বললাম যে স্যার শেষ দেখতে চাই, বাড়িতে যাব না। বলে রাত বাজে 10টা 11টা, এখনো বাড়িতে যাও না? তোমার পরিবার নাই? বলে আছে পরিবার, কিন্তু আমি শেষ দিকে যেতে চাই। আপনারা এত বড় উকিল কিভাবে হয়েছেন? এই ওকালতির শেষ বিন্দুটা আমি দেখে তারপরে যাব, এর আগে যাব না। একাধারে 5 বছর আমি মাটিতে বসে ওকালতি করেছি। একাধারে 5 বছর। রাত কেটেছে কোন দিকে, সকাল হয়েছে কোন দিকে, সূর্য উদয় হয়েছে কোন দিকে, সূর্যাস্ত কোন দিকে হয়েছে, তা দেখার সুযোগ খুঁজে পাইনি। শুধুমাত্র এই জন্য জিদ করে যে উকিল মানুষ বড় কিভাবে হয় তার শেষটা দেখে দিয়ে যেতে চাই। এই 20-25 বছরের ওকালতি জিন্দেগিতে এখন এসে এইটা দাঁড়িয়েছে। আমরা হাওড় থেকে গিয়েছি ঠিকই, লন্ডন থেকে গিয়েছি ঠিকই, কপিবাদী থেকে গিয়েছি ঠিকই, কিন্তু আমরা আমাদের জীবনে এই পরিমাণ পরিশ্রম করেছি। অট্টালিকার মানুষ, ঢাকা শহরের মানুষও ওকালতি বিদ্যায় আমাদের সঙ্গে পেরে ওঠে নাই। এইটা এত সোজা ব্যাপার না। এই পরিশ্রমের রাস্তা ছাড়া, যেটাতে আমি শুরু করেছিলাম, পরিশ্রমের রাস্তা ছাড়া, কষ্ট পরিশ্রমের রাস্তা ছাড়া কোনো ভাগ্যের পরিবর্তন করা যায় না। আপনি এই ভাটি অঞ্চলের, যা গিয়েছি তো রফিনগর, গিয়েছি আলীনগর, গিয়েছি হলো আপনার কুড়ি, বলনপুর, এই ভাটি অঞ্চলের সবগুলো গ্রাম আমি ঘুরে দেখেছি। পূর্বাঞ্চলের গ্রামগুলো ঘুরে দেখেছি, দক্ষিণাঞ্চলের গ্রামগুলো ঘুরে দেখেছি, সাল্লার পূর্বাঞ্চলের গ্রামগুলো ঘুরে দেখেছি। যদি এই গ্রামের মধ্যে পরিবর্তন আনতে হয়, একটা মাত্র রাস্তা আছে। পরিশ্রম প্রিয় মানুষ শক্তিশালী ভাবে প্রচেষ্টা চালাইলে ভাটি অঞ্চলের মধ্যে বড় ধরনের একটা পরিবর্তন করা সম্ভব হবে। আর যদি এই রাস্তায় হাঁটা না যায়, আমরা রাজনৈতিক নেতা নেত্রীর রাস্তায় হাঁটি, তাহলে আমরা হাঁটতে পারবো, পচা রাজনীতি করতে পারবো, একজন আরেকজনকে দোষারোপ করতে পারবো, গালিগালাজ করতে পারবো, বকাবকি করতে পারবো, বাজে ভাষায় কথা বলতে পারবো। কিন্তু এই বাজে ভাষায় কথা বলে আমাদের এই ভাটি অঞ্চলের মানুষের জীবনের পরিবর্তন করা কোনোদিনই সম্ভব হবে না। আপনারা এই কথা স্পষ্ট করে বুঝে রাখেন। পরিশ্রমই শুধু পারে ভাগ্যের এই চিত্রটাকে নতুন করে রচনা করতে। কষ্টই শুধু পারে, সাধনাই শুধু পারে। ব্যক্তিগত চেষ্টা প্রচেষ্টা ছাড়া এই ভাগ্যের পরিবর্তন করা কোনো মানুষের কাছে জাদুর কোনো কাঠি আসলে কারো কাছেই জানা নাই। আমি আপনাদেরকে একটা স্বপ্নের কথা বলে শেষ করে দিচ্ছি। যদি কোনোদিন আমি আপনাদের প্রতিনিধির দায়িত্ব পালন করতে পারি, আমি এই গিরাই সাল্লায়, এই ভাটি অঞ্চলে, সুনামগঞ্জের এই অংশে 200-300 আসন আছে সারা বাংলাদেশে, তার মধ্যে এটা 225তম আসন, সুনামগঞ্জ 2। যদি আপনাদের সাপোর্টে, আপনাদের সমর্থনে আমি এখানে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, আমি সারা বাংলাদেশের 300 আসনের মধ্যে এই সুনামগঞ্জকে সারা বাংলাদেশে একটি মডেল সংসদীয় আসনে রূপান্তর করেছি। এই মডেল সংসদীয় আসনে রূপান্তর করতে গেলে যে পরিশ্রম, যে কষ্ট, যে সাধনা, যে ব্যক্তিত্ব, যে ধরনের মানুষকে সাথে নিয়ে রাস্তায় চলতে হয়, আমি দেখেছি। এই 5 লক্ষ লোক নিয়ে আমরা যারা চলাফেরা করছি, 5 লক্ষ লোক নিয়ে যারা আমরা নাড়াচাড়া করছি, দেশ দেশের বাইরে যারা আছেন, সকলকে যদি একসাথে করা যায়, ইউনাইটেড করা যায়, সরকারি সহযোগিতা ছাড়াও বিদেশি লোকের সহযোগিতার ভিত্তিতে, বাংলাদেশের যে সমস্ত লোক, দিরাইয়ের যে সমস্ত লোক লন্ডনে, আমেরিকায়, সৌদি আরবে, কাতারে, কুয়েতে, অস্ট্রেলিয়ায়, কানাডায় বসবাস করে, যদি কোনো বিশ্বাসযোগ্য নেতা তাদেরকে ডাক দেন, আমার বিশ্বাস সরকারের ফান্ড ছাড়াও কোটি কোটি টাকার উন্নয়ন ব্যক্তিগতভাবে করা সম্ভব হবে। এই জন্য দরকার হবে বিশ্বাসযোগ্য নেতা, যাকে ইচ্ছে তাকে মানুষ টাকা দিবে না।
যাকে ইচ্ছা তাকে মানুষ টাকা দিয়ে বিশ্বাস করে না। টাকা দিয়ে বিশ্বাস করতে গেলে আপনি কর্মক্ষম হইতে হবে। টাকা দিয়ে বিশ্বাস করতে গেলে আপনি কাজ করে দেখাইতে হবে যে এই কাজ আমি এইভাবে করছি, অর্ধেক করে আটকে গেছি, আপনারা টাকা দেন। এরপরে দেখবেন টাকা দেওয়ার লোকের কোনো সংকট হবে না। আমি লন্ডনে গিয়ে দেখেছি, আমেরিকাতে গিয়ে দেখেছি, ফ্রান্সে গিয়ে দেখেছি, ইটালিতে গিয়ে দেখেছি, সৌদি আরবেতে গিয়ে দেখেছি, কাতারে, কুয়েতে গিয়ে দেখেছি। আমার এই মোবাইলে রোজেই শত শত লোক মেসেজ পাঠায়, আমরা দিরাইশাল্লাহর উন্নয়নে সাহায্য করতে চাই। প্রশ্ন করি, কিভাবে সাহায্য করবেন? বলে আপনি বলেন কিভাবে সাহায্য করতে চাই। বলে আমরা টাকা দিতে চাই। বলে আমি আপনার টাকা কেন নিব? একজনে বলছে আমি 100 কোটি টাকা দিতে চাই। তা আপনি 100 কোটি টাকা কি করে আমি নিয়ে কি করব? বলছে আপনি যা পারেন তা করেন। না, আমি আপনার টাকা এইভাবে নিতে চাই না। আমাকে আপনি বিশ্বাস করছেন কেন? বলছে আপনাকে আমরা বিশ্বাস করে টাকা দিতে চাই, দিরাইশাল্লাহর ভাগ্যের পরিবর্তন চাই। আমার বিশ্বাস, সত্যিকার অর্থে আপনারা যদি এক হতে পারেন, হিন্দু মুসলমান সকলে মিলে এক জায়গায় দাঁড়াতে পারেন, আর বিশ্বাসযোগ্য নেতৃত্বের ডাক হয়, সারা দুনিয়াতে যে ধরনের মানুষ আমাদের আছে যারা দিরাইশাল্লাহর উন্নয়ন করতে চায়, তাদেরকে একতাবদ্ধ করতে পারলে সরকার কয় টাকা দিল না দিল তার চাইতেও বেশি হলো দেশি বিদেশি ফান্ড আমরা একসাথে করতে পারলে হাওর অঞ্চলের মধ্যে বড় ধরনের উন্নয়নের সূচনা করা সম্ভব হবে। আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না, সন্ধ্যা হয়ে গেছে। আমি আসলে একজন আইনজীবী মানুষ। আইন হলো আমার নেশা। আইন পেশাটাই আসলে আমার একটা নেশা। আইনের বই, কোর্ট কাছারি, কালো পোশাক, গাউন, মামলার পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন করা আমার কাছে একটা নেশার মতো। আমি বই ছাড়া, বইয়ের পাতা ছাড়া, লেখাপড়া ছাড়া আমার কাছে কোনো কিছুই গুরুত্ব পেত না। কিন্তু এই 5 আগস্টের পরে এই গ্রাম বাংলায় ঘোরাঘুরি করতে 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 এমন একটা মায়া মহব্বত তৈরি হয়েছে, আমার কাছে মনে হয়েছে জীবনে তো অনেক মামলা করলাম, জীবনে অনেক কিছু দেখলাম, সারা দুনিয়ার এমন কোনো গুরুত্বপূর্ণ জায়গা নাই যা দেখি নাই, যেখানে যাই নাই, যাদের সঙ্গে চলি নাই, যাদের সঙ্গে ওঠা বসা করি নাই। টাকাই যদি কামাইতে চাই তাহলে জীবনে বহু টাকা কামানো যাবে, কিন্তু এই ভাটি অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটাইতে পারলে এগুলো সারা জীবনের আয় ইনকামের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে থেকে যাবে। টাকা তো ভাই সবাই কামাই করে, টাকা দিয়ে কি হয় শেষ পর্যন্ত? টাকার বস্তা কামাই করে এরকম লোক আছে না জগতে? আছে, কিন্তু মানুষের জীবনের পরিবর্তনের সূচনা সবাই গড়াইতে পারে না। যদি এই দিরাইশাল্লাহর মানুষের জীবনের পরিবর্তনের সূচনা আমার দ্বারা হয়, আপনাদের সহযোগিতায় আমরা সকলে মিলে করতে পারি। আমার ধারণা, আমার জীবনে যে পরিমাণ পেশাগত সফলতা অর্জন করেছি, যে পরিমাণ টাকা পয়সার সন্ধান দেখেছি, যে পরিমাণ দেশে বিদেশে ইজ্জত কামাই করেছি, যে পরিমাণ বড় বড় জায়গায়, সরকারি বেসরকারি জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় চেয়ার পেয়েছি, তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হবে যদি ভাটি অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটানো যায়। এই হাসি ফোটানোর জন্যই আপনাদের সাথে আমাদের এই আনা নেওয়া। অন্যথায় আমি তো ছিলাম আইনজীবী, আইন পেশাই ছিল আমার নেশা, কিন্তু এখন মানুষের অসুবিধা সুবিধা দেখলে এটা আরেকটা দ্বিতীয় নেশায় পরিণত হয়েছে। তা আমার ধারণা, আমরা একসাথে হই, চলেন হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, উঁচু নিচু, ধনী গরিব, চাকরিজীবী, শিক্ষিত অশিক্ষিত, বেকার, নারী পুরুষ, ধনী গরিব সব একসাথে করে আমরা একবার চেষ্টা করে দেখি আমাদের এই ভাটি অঞ্চলের মাতৃভূমিতে একটা পরিবর্তনের সূচনা আমরা করতে চাই। এই মাতৃভূমি আমার, এই মাতৃভূমি আপনার, এই জায়গার মালিক আপনি, এই জায়গার মালিক আমি, এই জায়গার মালিক আমরা সবাই। আমাদের কপালে যা হয় তা একই হয়, ভালো হলেও একই ভালো হয়, খারাপ হলেও একই খারাপ হয়। তো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সর্বশেষ এখানে যারা নেতৃবৃন্দ আসছেন তাদেরকে আমরা বলছি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাগ্যে বিশ্বাস করি আমরা, কিন্তু একটা কথা বলে যাই, যদি মনে করেন আমি আপনাদের উপযুক্ত লোক, এটা যদি আপনাদের মনে আসে, আপনার যদি মনে হয় যে আমার দ্বারা আপনাদের উপকার করা সম্ভব, তাহলে আশা করি আমরা সবাই মিলে যে নজির দুনিয়াতে সৃষ্টি হবে, এই নজির বাংলাদেশের সারা সংসদীয় আসনে অন্য কেউ খুঁজে বের করতে পারবে না। এই আহ্বান জানিয়ে
সাংবাদিক বিআই সালে শিশির ভাইয়ের উন্নয়নের প্রতিবাদের বিআই সালে শিশির ভাইয়ের সবাই বলে কৃষক বলে শ্রমিক বলে সবাই বলে। আপনাদের সবাইকেই আমার পক্ষ থেকে আমার কথায়, আমার কাজে কিংবা আমার বক্তৃতায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই ভালো থাকবেন। আবার আশা করি আপনাদের সঙ্গে 14ই জানুয়ারি দেখা হবে। ধন্যবাদ সবাইকে। তো আসলে এখন এত লম্বা বক্তব্য দেওয়ার, এখানে যে আজকে এরকম পথসভা হবে তাও আমার এরকম জানা ছিল না। তো জানা থাকলে হয়তো আমি অন্য প্রস্তুতি নিয়ে, আমি ভাবছিলাম গ্রামে যাব আর কি, গ্রামের মানুষের সঙ্গে বাড়ি থেকে দেখা করব, কিন্তু এটা এখানে হয়ে গেছে। ওখানে দেখা করলে সুবিধা হইতো আপনাদের বাড়িতে গেলে। একবার আপনাদের বাড়িতে আসছিলাম বর্ষার সময়, এক বাড়িতে বসছিলাম, দীর্ঘক্ষণ চাটা খেয়ে গল্প করে গেছিলাম। তা আমি ভাবছিলাম যে এবার মনে হয় তাই হবে, বিভিন্ন গ্রামে বাড়িতে বাড়িতে যাওয়া হবে। তো আমি চেষ্টা করবো আবার 14 তারিখ, এই মাসের 14 তারিখ আমাদের মদ্দাপুর বাজারে আমাদের মিটিং আছে, আপনাদের সকলকে দাওয়াত। এই মিটিং শেষ করে সন্ধ্যার পরে দত্তগ্রামে আসবেন। যাওয়ার পথে দত্তগ্রামে আমরা বেশ সময় কাটিয়ে যাওয়ার চেষ্টা করব আগামী 14 তারিখ। এর আগে দুইটা কথা বলে শুধু চলে যাই। আমাদের জন্মগতভাবে আমরা ভাটি অঞ্চলে জন্ম নিয়েছি, এটা আমাদের কপালের সাথে মিশে আছে। আমরা যতই চেষ্টা করি কপাল থেকে এটা সরানো বড় কঠিন। জন্মই হয়েছে এমন এক জায়গায় যেখানে বছরে 6 মাস পানির নিচে থাকতে হয়, এটা এরকমই। আর 6 মাস পানির উপরে থাকতে হয়, কিন্তু তারপরেও চেষ্টা করলে কিছু পরিবর্তন করা সম্ভব, কিছু জিনিসকে নতুন করে সাজানো সম্ভব। সবটা পরিবর্তন করা যায় না, চাইলেও মানুষ ভাগ্যের সবটা পরিবর্তন করতে পারে না। কিন্তু যে অংশটুকু মানুষের হাতে, যেটা পরিবর্তন করা সম্ভব, চেষ্টা করলে, পরিশ্রম করলে, সাধনা করলে কিছু কিছু জিনিস আছে পরিবর্তন করা যায়। এই পরিবর্তন করতে গেলে সর্বাগ্রে প্রয়োজন হয় এই চেষ্টা, সাধনা এবং পরিশ্রম। এই ভাটি অঞ্চলে বেশ কিছু মানুষের জন্ম হয়েছে যারা চেষ্টা, সাধনা, পরিশ্রম করে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় অনেক ভালো অবস্থান গ্রহণ করেছে। কিন্তু তাদের জন্মও তো হয়েছে এই ভাটি অঞ্চলেই। তারাও পানিতে জন্ম নিয়েছে, তারাও কৃষকের ঘরে জন্ম নিয়েছে, তারাও জন্ম নিয়েছে হলো এমন এক অন্ধকার অঞ্চলে যেখানে হারিকেন আর কুপিবাতি জ্বালিয়ে লেখাপড়া করতে হইতো। একসময় ইলেকট্রিসিটি ছিল না। এই কুপিবাতি হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করে সুনামগঞ্জ, ঢাকা, ঢাকার বাইরে, বাংলাদেশের বাইরে, পৃথিবীর বিভিন্ন জায়গায় লেখাপড়া করে অনেকেই নিজের অবস্থান শক্তিশালী করেছেন, ব্যক্তিগতভাবে করেছেন। আমরাও তাই করেছি। আমাদেরও তো জন্ম হয়েছে সামারচরে। আমার এখনো মনে পড়ে, আমরা কাদা পেরে স্কুলে যেতাম। বাড়ি থেকে রওনা দিয়ে স্কুল পর্যন্ত যাইতে গেলে কাদা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। ওই কাদা দিয়ে আমরা স্কুলে যেতাম। আজ থেকে প্রায়